পাহাড়ের ডাকে সাড়া দিয়ে এবারে আমাদের গন্তব্য সান্দাকফু। আমাদের সান্দাকফু ভ্রমণের প্রথম পর্বে যাত্রা শুরু হয়েছিল বাড়ি থেকে। প্রথমে ট্রেনে করে এনজেপি স্টেশন, তারপর সেখান থেকে গাড়ি করে মানেভঞ্জন। সেখান থেকেই শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চারের আসল গল্প। একটা ল্যান্ড রোভার গাড়ি বুক করে আমরা পাড়ি জমালাম পাহাড়ি আঁকাবাঁকা পথে। প্রকৃতির মন ভোলানো রূপ, সবুজ বন, মেঘে ঢাকা পাহাড় আর হিমেল হাওয়া আমাদের সঙ্গী হয়ে উঠেছিল সেই যাত্রায়। যারা এখনও আগের পর্বের ভিডিওটি দেখোনি তারা স্ক্রিনের ওপরে আসা আই বাটন অথবা ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগের পর্বের ভিডিওটি দেখে নিতে পারো। পথ চলতে চলতে আমরা পৌঁছালাম টুমলিং, একটা ছোট্ট কিন্তু মায়াময় পাহাড়ি গ্রাম। এই ভিডিওর শুরুতেই তোমাদের নিয়ে চলেছি সেই টুমলিংয়ের এক জাদুকরী সকাল দেখতে। চলো আবার ডুবে যাই পাহাড়ের কোলে, প্রকৃতির কোলে, এই সান্দাকফু যাত্রার দ্বিতীয় অধ্যায়ে। সকালবেলায় ঘুম থেকে উঠেই রুমের জানলাটা খুলে বাইরে তাকিয়েই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ। এই সুন্দর দৃশ্য দেখার পর আর কি ঘরে বসে থাকা যায়? তাই আমরাও যত তাড়াতাড়ি পারলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইরের এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। টুমলিং থেকে সকালবেলায় ক্লিয়ার স্কাই দেখতে পাওয়া যাচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আমাদের পেছন দিকেই রয়েছে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, একদম ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। আমরা অবশ্যই ব্যাক ক্যামেরা করে তোমাদের আরও পরিষ্কারভাবে দেখাবো। তো খুব সুন্দর মনোরম আবহাওয়া, ঠান্ডাও অনেকটাই রাতের তুলনায় কম। তো ভাল লাগছে, দারুণ লাগছে। তোমরা আমাদের সাথে সাথে এনজয় করো এই নৈসর্গিক দৃশ্য। পাহাড়ের প্রকৃতি সবসময়ই মনোমুগ্ধকর। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। পাহাড়ে যে এক এক সময় এক এক রকম রূপ দেখতে পাওয়া যায় সেটা এই টুমলিংয়ে এসে আরও ভালোভাবে বুঝতে পারলাম। এক এক দিকে তাকালে এক এক রকম মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ, যা দেখার জন্য এই জায়গায় আসতেই হবে। এখন রয়েছি সিদ্ধার্থ লজ টুমলিংয়ের আমাদের রুমের মধ্যে। তো রুমটা তোমাদের দেখিয়ে দেব। এই রুমের ভাড়া পার হেড 1600 টাকা। এর মধ্যে থাকা, খাওয়া বলতে 4 বেলার খাওয়া, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাথে সন্ধেবেলার স্ন্যাক্স। তো খাওয়া দাওয়া তো তোমাদের দেখাবই, তার আগে ঘরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখে নাও রুমের ভিউটা। আর সব থেকে যেটা সুন্দর এই রুমের সেটা হচ্ছে এই সামনের জানলা, এবং সেই জানলা থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, যেটা সকালবেলায় পুরোপুরি ক্লিয়ার দেখা যায় আর একটু বেলা বাড়তে বাড়তে মেঘের আড়ালে ঢেকে যায়। তো ব্যাক ক্যামেরা করে পুরোটা ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের রুম নাম্বার 305 সিদ্ধার্থ লজে এটাই সব থেকে ভালো রুম, ভিউ রুম। তো দেখো রুমের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এখানে 2টো বেড রয়েছে। এইটা সিঙ্গেল বেডই বলা চলে, চাইলে বাচ্চা নিয়ে একজন শুতে পারবে এই সামনের বেডটাতে। আর ওদিকে যে বেডটা রয়েছে এটা কিন্তু ডাবল বেড। তো চাইলে এখানে নিজেরা 4 জন অ্যাডজাস্ট করেও থাকা যায়। এই ঘরে যথেষ্ট বড় স্পেসিয়াস এই ঘরটি। আর এদিকে রয়েছে অ্যাটাচড বাথরুম। বাথরুমে বেসিন রয়েছে, কমোড রয়েছে, আয়না রয়েছে।
তবে গরম জলের ব্যবস্থা খুব একটা পেলাম না। স্নান না করাই ভালো এই এলাকায়, যেহেতু উচ্চতা অনেকটা বেশি। এখানে হঠাৎ করে আমরা এসে স্নান করলে শরীর খারাপ করার সম্ভাবনা থাকে, তাই স্নান অ্যাভয়েড করাই বেটার। এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, তবে কারেন্ট অনেক সময় থাকে না, একটু বুঝে শুনে চার্জ খরচ করা ভালো মোবাইলের, যেটা আমাদেরও সমস্যা হচ্ছিল মাঝে মাঝে। তবে এখানে তবুও ম্যানেজেবল, যথেষ্ট ভালো মানে কারেন্টের সাপ্লাই। দেখা যাক পরবর্তীতে কি হয় না হয়। এবার আমাদের টুমলিং ছেড়ে বেরোতে হবে। আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, তাই চলে এসেছি ডাইনিং এরিয়াতে। করে নেব আমরা আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে কি কি আছে, কি কি আছে বল বল, জোরে বল, কি আছে? না না নেই, যা আছে হচ্ছে ডিম সেদ্ধ, আর এদিকে অনেকটা নানের মতো দেখতে লাগছে, টিবেটিয়ান ব্রেড বলছে, তিব্বতী খাবার। হ্যাঁ, ছোলা দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা তরকারি আর জল, তাই তো। এই হচ্ছে ব্রেকফাস্ট। আজকে আমাদের সান্দাকফু ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা টুমলিং ছেড়ে বেরোলাম, আমাদের গাড়িতে সব মালপত্র তোলা হয়ে গেছে। এবার আমরা যাব ফালুটের উদ্দেশ্যে। সান্দাকফু পেরিয়ে আজকে ফালুটে গিয়ে স্টে করব, কাল আবার সান্দাকফুতে এসে স্টে করব। টুমলিং থেকে ফালুট যাওয়ার পথের বাঁকগুলো এতটাই বেশি আর কি, যে কারণে একটু দূর অব্দি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না, মানে বাঁক আছে, মনে হচ্ছে রাস্তার সামনে আর নেই, কিন্তু বাঁক ঘুরলেই আবার নতুন রাস্তা পাওয়া যাচ্ছে। আর দুপাশের ভিউ খুবই সুন্দর। টুমলিং ছেড়ে সান্দাকফু ফালুট যাওয়ার পথে এই জায়গাটা হচ্ছে গৈরিবাস। এখানেও একটা চেকপোস্ট রয়েছে, এখানেও চেকিং করা হচ্ছে আর কি, কাগজপত্র জমা দিয়ে। তো এখানে এসেও তোমরা টুকটাক যদি কিছু খাওয়া দাওয়া করতে চাও, কেউ যদি ব্রেকফাস্ট করতে চাও, করে নিতে পারো। গৈরিবাসে একটু গরম গরম চা খেয়ে সবাই শরীর গরম করে নিচ্ছে। আর একটা নতুন জিনিস, রডোডেন্ড্রন ফুল এতক্ষণ দেখছিলাম সমস্ত গাছে গাছে, তার জুস, রডোডেন্ড্রন ফুলের জুস বা ওয়াইন বলছে, জানি না, খেয়ে তারপর কোনো সমস্যায় পড়বো কি না। কখনো ওয়াইন টেস্ট করা হয়নি, তুমি করেছো নাকি? না। তো যাই হোক, রডোডেন্ড্রনের ওয়াইন। একটা মজার জিনিস, এখানে যত উপরে উঠছি মানে মোটামুটি মানেভঞ্জনের আগে থেকেই আমাদের সমস্ত চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, কেকের প্যাকেট থেকে শুরু করে এমনকি যদি ক্রিমও এরকম টিউবে থাকে, সব এরকম ফুলে যাচ্ছে। দেখো ভালো করে, এতটা ফোলা কিন্তু জেনারেলি হয় না, একদম ফোলা টাইট। এয়ার প্রেশার পরিবর্তন হওয়ার কারণেই এটা হচ্ছে। তো যাই হোক, মজার বিষয়। সান্দাকফু এখনো 10 কিলোমিটার, সামনে আর কোনো রাস্তা নেই। এই 10 কিলোমিটার
রাস্তা পুরো ভাঙা রাস্তা আর কি, যা ঝাঁকুনি হচ্ছে ক্যামেরা ঠিক রাখা মুশকিল। এখন আমরা রয়েছি কালাপুকুরিতে। তো কালাপুকুরি এখানে একটি লেক রয়েছে, ধর্মীয় বিশ্বাস এনাদের এই লেকটিকে ঘিরে রয়েছে। তো আমাদের কাছে এই জায়গাটার সুন্দর ভিউ, সেটাই আমরা উপভোগ করছি। পুরোটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। আমার পেছনে দেখো এদিক দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, আর সামনে রয়েছে সেই লেক। কালীপুকুরি ছেড়ে আমরা সামনের দিকে যতই এগোচ্ছি ততই চারিপাশের সৌন্দর্য বহু গুণে বেড়ে যাচ্ছে। তবে রাস্তার হাল হয়ে গেছে আরও খারাপ। গাড়িতে বসে থাকাই কষ্টকর। তবে আমাদের ড্রাইভার সাহেব খুবই ধৈর্য নিয়ে গাড়ি চালাচ্ছেন। সামনে প্রচণ্ড কুয়াশার কারণে রাস্তা প্রায় কিছুই দেখা যাচ্ছে না বললেই হয়। তার মধ্যে দিয়ে এই সংকীর্ণ পথে কিভাবে যে উনি গাড়ি চালাচ্ছেন তা না দেখলে বিশ্বাস হবে না। আমরা তো খানিকটা ভয়ও পাচ্ছি, আবার এত সুন্দর পরিবেশ দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এই ছোট্ট পথ দিয়েই যখন উল্টো দিক দিয়ে আরেকটি গাড়ি চলে আসে, তখন কিভাবে ধৈর্যের সাহায্যে ড্রাইভাররা গাড়িটাকে সাইড করে পাশ কাটিয়ে চলে, সেটাও একটা দেখার মতো বিষয়। আমরা এখন পেরোচ্ছি সান্দাকফু। আগামীকাল আমরা এখানে স্টে করব। আজকে আমরা স্টে করব সান্দাকফু থেকে আরও 21 কিলোমিটার দূরে ফালুটে, তাই সরাসরি সেদিকেই আমরা এগিয়ে চলছি। তবে বেশিরভাগ যারা এই রুটে ঘুরতে আসে তারা কিন্তু সান্দাকফুতেই স্টে করতে পারে। তবে আমরা দুটো দিন একই জায়গায় স্টে করব না, যে কারণেই আমরা এগিয়ে যাচ্ছি ফালুটের উদ্দেশ্যে। সান্দাকফু পেরোনোর পর ফালুট যাওয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা প্রায় নেই বললেই চলে। এই ভাঙাচোরা পথে গাড়িতে করে চলা খুবই বিপজ্জনক। আর অতিরিক্ত উচ্চতার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা ছাড়াও আরও বেশ কিছু শারীরিক সমস্যা হতে পারে, যে কারণে যারা শারীরিকভাবে পুরোপুরি ফিট তারাই এই রুটে আসবে। এখন আমরা রয়েছি থাকুম ভ্যালিতে। খুব সুন্দর এখানকার ভিউ, আর প্রচণ্ড হাওয়া, ঠান্ডা হাওয়া, মানে টেম্পারেচার
যতটা না কম তার থেকে হাওয়ার জন্য আরো বেশি ঠান্ডা লাগছে আর কি। তো দারুণ সুন্দর এই জায়গাটা, উঁচু নিচু সবুজ পাহাড়, চারিদিকেই ছোট ছোট মালভূমির মতো, খুব সুন্দর। আর এখান থেকে সকালবেলায় 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্টের পুরো রেঞ্জের। এখন মেঘে ঢাকা রয়েছে, আকাশ পরিষ্কার, কিন্তু হিমালয়ান রেঞ্জ পুরোটা দেখানো যাচ্ছে না। তবে তা সত্ত্বেও যেটুকু যা দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড়ে ঘেরা এই থাকুম ভ্যালি খুব সুন্দর। যদিও আমাদের ফালুট অবধি যাওয়ার জন্য গাড়ি বুকিং করা ছিল, কিন্তু আমাদের সাথে একটি বাচ্চা মেয়ে থাকায় তার কিছু শারীরিক অসুবিধার কারণে আমরা আজকে থাকুম ভ্যালিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। থাকুম ভ্যালি থেকে ফালুটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার এবং পথ আরও অনেক বেশি দুর্গম। তাই এবারের মতো ফালুটে যাওয়ার রিস্কটা আমরা নিতে সাহস পেলাম না, এবং সেই কারণেই আজকের রাতটা আমরা এই থাকুম ভ্যালিতেই স্টে করছি। থাকুম ভ্যালিতে প্রচণ্ড জোরে হাওয়া বইছিল, যে কারণে আমাদের খুব বেশি ঠান্ডা লাগছিল। তাই ঘরের মধ্যে ঢুকে প্রথমেই 1 কাপ গরম গরম কফি খেয়ে নিলাম। কফি খেয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছিল। এই দুর্গম জায়গায় আশেপাশে কোনো দোকান বাজার তো নেই, আর কোনো বাড়িঘরও নেই। এই শুনশান ফাঁকা জায়গাতে আমাদের লাঞ্চের জন্য কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে ডাল, মিক্স ভেজিটেবল, ডিম ভাজা, এছাড়াও ছিল স্যালাড, পাঁপড় এবং পিকল। তো সব মিলিয়ে আমরা কিন্তু সুন্দরভাবেই লাঞ্চটা সেরে নিতে পারলাম। এই থাকুম ভ্যালি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এরিয়ার মধ্যেই পড়ে। এখানে রাত্রেবেলায় অনেক বন্য পশু চলে আসার সম্ভাবনা থাকে, যে কারণে আমাদেরকে রুমের বাইরে যেতে নিষেধ করা হয়। তাই বাইরের ভিডিও খুব বেশি করার সুযোগ হয়নি। সন্ধ্যের দিকে কিছুটা সময় আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ি। আগের দিন ফালুট অবধি যেতে না পারায় যেটুকু মন খারাপ হয়েছিল, পরদিন সকালে ঘুম থেকে উঠে রুমের বাইরে এই রকম দৃশ্য দেখতে পেয়ে সমস্ত মন খারাপ দূরে চলে গেল। আর বাইরে বেরিয়ে যা দেখলাম তা তো অসম্ভব সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। একদিকে সূর্য উদয় হচ্ছে, উল্টো দিকে রয়েছে পুরো এভারেস্টের রেঞ্জ, তার সাথে সাথে অবশ্যই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর পুরো সূর্যের আভা পড়ে সুন্দরভাবে মেঘের মধ্যে এক দারুণ রং প্রতিফলিত হচ্ছে। সব মিলিয়ে এই থাকুম ভ্যালির যে 360 ডিগ্রি ভিউ আমরা দেখতে পেলাম তা অনবদ্য। থাকুম ভ্যালিতে আমরা যেখানে রয়েছি এখানকার ভিউ তো অসাধারণ, সেটা তোমাদের দেখাচ্ছি। কিন্তু এখানে প্রচণ্ড হাওয়া, মানে চারিদিকে পাহাড়ের মাঝখানে এই জায়গাটিতে এত জোরে জোরে হাওয়া বইছে সারা দিন সারা রাত। রাত্রেবেলায় হাওয়ার শব্দ শুনলে মনে হচ্ছে পুরো ঝড় হচ্ছে বাইরে, আর হাওয়াটাও সেরকমই, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। মানে ফালুটে আমরা যেতে পারিনি,
সবার শরীর অসুস্থতা কারণে গাড়িতে আমরা এখানেই থেমে গেছি। এখান থেকে ফালুট আরও 10 কিলোমিটার। আমাদের সাথে একটা বাচ্চা রয়েছে, তো 6-7 বছরের বাচ্চাকে নিয়ে আমাদের ড্রাইভার দাদাও বারণ করলেন, আর আমরাও রিস্ক নিতে পারলাম না, যে কারণে ফালুট আমাদের যাওয়া হয়নি। কিন্তু থাকুম ভ্যালির যে ভিউ সেটাও কোনো অংশে কম নয়। এখন সকালবেলায় পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, তার সাথে মাউন্ট এভারেস্ট, তার সাথে 3 সিস্টার্স সব কিছুই দেখতে পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে আরও ক্লিয়ার হচ্ছে, সূর্যের আলো পড়ে দারুণ লাগছে, তবে ঠান্ডাটা মারাত্মক। থাকুম ভ্যালিতে আমরা ছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টের একটি কটেজে। এখানে থাকার অপশন খুব বেশি নেই। আমরা এই ঘরটিতে ছিলাম, যেটি ছিল একদম আর্মি ক্যাম্পের পাশেই। এখানে একটি মাত্র ঘর রয়েছে, যার মধ্যে মোটামুটি 4টে বেড রয়েছে, যেখানে তোমরা চাইলে 6 থেকে 8 জন একই ঘরে থাকতে পারবে। আমরা সবাই মিলে এই ঘরে ছিলাম এবং পার হেড আমাদের ভাড়া লেগেছিল 1200 টাকা করে। এর মধ্যে 4 বারের খাওয়া আর থাকা ইনক্লুডেড। আমাদের থাকুম ভ্যালি ছেড়ে বেরোনোর সময় হয়ে গেছে, তাই ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকের ব্রেকফাস্টে ছিল ম্যাগি খাওয়ার পর আরও বেশ কিছুটা সময় থাকুম ভ্যালির এই সুন্দর পরিবেশের মধ্যে কিছু ফটোশ্যুট করে আমরা সময়টা কাটালাম। এরপর আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের গন্তব্য সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা এখান থেকে কিভাবে সান্দাকফু পৌঁছলাম আর সান্দাকফুতে কি কি দেখার জিনিস রয়েছে, কোথায় থাকছি, সমস্তটাই শেয়ার করব সান্দাকফু ট্যুর ভিডিওর পরবর্তী পর্বে। তাই সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। তোমাদের মতামত পেলে আমরা নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী পর্বের ভিডিও নিয়ে।